নমস্কার, আরও গল্প চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই। আমি পড়ে শোনাচ্ছিলাম কল্লোল লাহিড়ীর লেখা উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। 7টি পর্ব আমি পড়ে শুনিয়েছি। আজ আপনাদের পড়ে শোনাব এই উপন্যাসের 8ম পর্ব, অর্থাৎ অন্তিম পর্ব, কচুবাটা। বেলার দিকে একটু ঝিমুনি ধরে ইন্দুবালার। ইদানিং ভাত খেয়ে উঠলে এমনটা হয়। কলকাতার বাতাসে শিরশিরানি খেললে শরীরটা একটু রোদ চায়, কিন্তু সেই ফুরসত কি ইন্দুবালার আছে? তার হোটেলে আসা মানুষগুলো তো সবে ভাত খেয়ে যে যার কাজে গেছে। দুপুরের পড়ন্ত রোদে তার একটা হিসেব রাখার আছে, কজন খেলো, কজন এলো না, কারা আবার ওবেলা আসবে, কাদের বাড়িতে পাঠাতে হলো, কাদের শুধু ঘন্ট আর পোস্তর বড়া অর্ডার হলো, কতটা বাঁচলো, কতটা না। এইসব বিস্তারিত লেখালেখির একটা খাতা ইন্দুবালার আছে, সেই 71 সন থেকে। এটা যদি হিসেবের খাতা হতো তাহলে কিছু বলার ছিল না, কিন্তু এখানে টাকার অঙ্কে কিছু মেলানো থাকে না। যা থাকে তাতে আরো নানান কিছু যোগ হয়। এত পুরনো এক জাবদা খাতা এতদিনে শেষ হয়ে যাবারই কথা ছিল, কিন্তু হয়নি। তার কারণ বছর বছর ইন্দুবালা সেই খাতার সঙ্গে আবার পাতা জোড়েন। মোড়ের মাথায় গণেশ বাইন্ডিং থেকে হারান আসতো। পয়লা বৈশাখের আগের দিন সেই খাতায় বড় সুচ ঢুকিয়ে ফুটো করে জোড়া হতো পাতা। সেলাই করে আবার খাতার গায়ে জামা করে দিতেন ইন্দুবালা। সেই নতুন জামা আবার পরের বছরে পাল্টে যেত। গেলবার হারান চোখ বোঝার পর তার ছেলে শিব আসে। ইন্দুবালা নিজে সেই খাতা নাড়াচাড়া করতে পারেন না এখন আর। ওপরের ঘরে টেবিলের ওপরে রাখা থাকে। প্রতিদিন সেই খাতায় ইন্দুবালা নানা কিছু লিখে রাখেন, ফুলতলা নকশা, আরো কত হিজিবিজি। ধনঞ্জয় বলে ওটা নাকি চিত্রগুপ্তের খাতা। বুড়ি পরপারে গিয়েও হিসেব মেলাবে, কিন্তু কি হিসেব সেটা ধনঞ্জয় জানে না। বড় নাতনি সুনয়নী একবার দেখেছে সেই খাতায় আছে নানা রান্নার কথা, কিছু কিছু ইন্দুবালার কথাও। সেই যে গেলবার সে বিদেশ থেকে এসে তার ঠাম্মার কাছে থাকলো বেশ কয়েক মাস, তখন এটা সেটা নেড়েচেড়ে দেখেছে মেয়ে। ইন্দুবালার একটুও পছন্দ হয়নি ব্যাপারটা। যা ভয় করেছিলেন সেটাই হয়েছে। বারবার নাতনি তাগাদা দিচ্ছে তাকে ওই খাতাখানা নাকি দিতে হবে, সে নাকি কিসব রান্নার কথা লিখবে। ইন্দুবালা সে কথা কানে তোলেননি। তার হোটেলে যে কটা জিনিস সে পুরনো আমল থেকে রয়ে গেছে, এই খাতাখানাও তার মধ্যেই পড়ে। ওর পাতায় তো জিরান দেওয়া আছে মনিরুলের বকুল ফুল, লক্ষ্মীর বাড়ির তেজপাতা, 3 ছেলে মেয়ের হাতের ছাপ, অলোকের ফেলে যাওয়া নিষিদ্ধ ইস্তেহারের একটা পাতা, চেয়ারম্যানের চিঠি, আরো যে কত কি তা না দেখলে কল্পনাও করা যাবে না। অলোক খুব সুন্দর শিস দিয়ে একটা গান করত, কিসের ভয়ে সাহসী মন লাল ফৌজে লাফিয়ে হলো পার। গানটাও লেখা আছে সেখানে। চোখ বন্ধ করেন ইন্দুবালা, সুরটা খোঁজার চেষ্টা করেন, পারেন না। কারেন্ট অফের সেই রাতগুলোকে হাতড়ান। কোথায় তারা? ধনঞ্জয় ছাদ থেকে কাপড় তুলতে এলে বুড়িকে দেখে মায়া হলো তার। বারান্দায় মাদুর পেতে বসে বুড়ি ঝিমোচ্ছে, মাথা নেমে এসেছে পায়ের কাছে। একটা বালিশ নিয়ে রোদটায় শুলে কি হয়? সারা জীবন কারো কথা কোনোদিন শুনল না। দুপুরের পর কতবার সে বলেছে, ওগো মা, একটু এলিয়ে এসো দেখিনি গাখানা বিছানায়। বুড়ি কথা শোনেনি। এত কাজ কাজ করে মাথা খায় বুড়ি যে কারো দম ফেলার সময় থাকে না। ঘর থেকে বালা পোস্টটা এনে বুড়ির গায়ে চাপা দেয় ধনঞ্জয়।
মুখের দিকে হা করে চেয়ে বসে থাকে, যার সব থাকতেও কেউ নেই। এইভাবে কেন এত কষ্ট করে আছো মা? একবার মুখ ফুটে বললেই তোমার ছেলেমেয়েরা তোমায় মাথায় করে রাখবে। চাল ধুতে ধুতে ইন্দুবালা ধনঞ্জয়কে বলেছিলেন, ওরকমটা সবার মনে হয় রে ধনা। বোঝাকে বেশিক্ষণ মানুষ ঘাড়ের উপর চাপিয়ে রাখতে পারে না। মনে হয় কতক্ষণে নামাবে সে মাটিতে। আমি কারো বোঝা হতে চাই না। ধনঞ্জয় কি বুঝেছিল কে জানে, শুধু সেদিন আর আগ বাড়িয়ে ঝগড়া করতে যায়নি। বুড়ি নিজেই তার কাজ খুঁজে নিয়েছিল বিস্তর। যত খাটছিলেন ইন্দুবালা হোটেলকে নিয়ে, তত তার নাম সুনাম ছড়িয়ে পড়ছিল দিকে দিকে। এবেলায় রান্না কোনোদিন ওবেলা কাউকে খাওয়াননি তিনি। কোনো খাবার নষ্ট হতে দেননি কোনোদিন। বেঁচে যাওয়া খাওয়ার কোথায় কোথায় যাবে তারও একটা নির্দিষ্ট ঠিকানাও তৈরি করে ফেলেছিলেন। সেই সব মানুষগুলো আজও অনেক আশা নিয়ে বসে থাকে। রান্নাঘরের উনুনটা এখনো আগের মতো নিজের হাতেই পরিষ্কার করেন। মাঝে মাঝে ধনঞ্জয় করে না এমনটা নয়, কিন্তু নিজে করলেই সুখ পান ইন্দুবালা। যত্ন করে মাটির প্রলেপ বোলান উনুনের গায়ে। আজকের উনুন, কত জন্ম জন্মান্তর ধরে মল্লিক বাড়ির লোকজন এই উনুনে চাল ফুটিয়ে দুবেলা ভরপেট খেয়েছে। রান্না তো আর শুধু রান্না নয়, যেন অগ্নিকে উপাস্য। আঁচের একটু এদিক ওদিক হলে সব ভণ্ডুল হবে। নড়ে চড়ে বসে বুড়ি। বালাপোষের গরমে আরাম পেয়ে হোক, কিংবা ঝিমিয়ে পড়া দুপুরে ঘুমন্ত আঁচের কথা ভাবতে ভাবতেই হোক, ইন্দুবালার ঘুম কাটে। সামনে দেখেন হা করে চুপটি করে বসে আছে ধনঞ্জয়। মুখের দিকে তাকিয়ে ইন্দুবালা হাসেন। এখনো বেঁচে আছি রে ধনা, মরিনি। এই দেখ, শ্বাস প্রশ্বাস চলছে এখনো। বিকেলে শেষ আলো তখন জানলার ওপর ঘেঁষে চলে যাচ্ছে। ইন্দুবালা হুড়মুড় করে উঠতে যান। আমার না হয় ভীমরতি ধরছে, তাই বলে তোর কোনো আক্কেল জ্ঞান থাকবে না ধনঞ্জয়? বেলা যে পড়ে এলো, কাজ কত বাকি তার কি খেয়াল আছে? ইন্দুবালা চাটাই গোটান, বালাপোষ ভাঁজ করেন। ধনঞ্জয় সুরসুর করে সরে পড়ে সেখান থেকে। সত্যি কাজের আর শেষ নেই। দুপুরে সব খদ্দের খেয়ে চলে গেলে আনাজ দেখে মিলিয়ে কি কি আনতে হবে আর না হবে তার একটা ফর্দ করার থাকে। রাতে রান্না কি হবে তাও ভাবতে হয়। সেই মতো ধনঞ্জয়কে নানা কিছু বলার থাকে। কি কি ভেজাতে হবে, ছোলা, মটর, বাদাম, হিং, কিশমিশ, কাজু, কি কুটনো কাটতে হবে, কোন রান্নাটা গ্যাসই হবে আর কোনটা উনুনে, কয়লা আর গ্যাস ঠিক আছে কিনা, মানে যার যেমন দিনের বরাদ্দ সেটাই আছে কিনা, মাঝপথে ফুরিয়ে যাওয়াটা অলক্ষণে। কাজে আগে ভাগে সব দেখে রাখা চাই। ইন্দুবালা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। এতটুকু এদিক ওদিক হবার জো নেই। যদি কোনোদিন ইন্দুবালার সাথে সারাদিন ঘুরঘুর করা যায়, তার হেসেলে উকি দেওয়া যায়, তাহলে একটা দিনলিপি লেখার ইচ্ছা করবে। এমন যে কেউ করেনি সেটাও বলা যায় না। অনেক কাগজে ইন্দুবালার ভাতের হোটেলের কথা ছাপা হয়েছে। তার সাথে তার বড় বড় দুটো উনুন, গ্যাস, সেই প্রাচীন শিলনোড়া, মশলা রাখার বাক্স, পেল্লাই সাইজের ভাতের ডেকচি, হাঁড়ি, কড়াই, রান্নার ছবি, খাবারের ছবিও ছাপা হয়েছে। শুধু যদি এটা হতো তাহলে তো কথাই ছিল না। এমনটা তো অনেকের ক্ষেত্রেই হয়েছে। এই শহরে তার উদাহরণ আছে ঝুড়ি ঝুড়ি। কিন্তু যেটা হয়নি সেটা হলো, একদল মানুষ, সে বুড়ো থেকে শুরু করে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সমেত এত হুজুক একটা ভাতের হোটেলকে নিয়ে খুবই কম হয়েছে। যারা অনেক দূরে থাকে বা অনেক কাছে, তারা কলেজে পড়ে, হস্টেল বা মেসে থাকে, যারা অফিস করে, ব্যবসা করে,
মানে যারাই ইন্দুবালার সংস্পর্শে একবার এসেছে তারা আবার ইন্দুবালাকে যেন দু চোখে হারায়। ফলে এই যুগে চ্যাটাং চ্যাটাং করে কথা বলা ছেলে মেয়েগুলো ফেসবুকে ইন্দুবালা ভাতের হোটেলের একটা কমিউনিটি পর্যন্ত খুলে ফেলেছে। সেখানে যেমন প্রতিদিনের মেনু আপডেট হয়, ঠিক তেমনই রান্নার ছবি থাকে, তার সাথে সেই রান্নার গল্প। এমনকি সেই দিন ইন্দুবালার মেজাজ কতটা উনুনের আঁচের সাথে ওঠানামা করছে সেটাও। কত কত মানুষ যে এই পেজ লাইক করেছে তার ইয়ত্তা নেই। ইন্দুবালার কাছে তাদের ভাত খাওয়ার কথা লিখেছে, গল্প লিখেছে, বাড়ি থেকে অনেক দূরে স্বজন পরিজন ছেলে চলে আসা এক অজানা অচেনা শহরে শুধুমাত্র একটা ভাতের হোটেল কিভাবে তাদের বাড়ির কথা, মায়ের কথা, ঠাম্মার কথা মনে করিয়ে দিয়েছে সেই নিয়ে ভুরি ভুরি লেখা আছে, কমেন্ট আছে, জাকিয়ে চলছে গ্রুপটা। ইন্দুবালা এত কিছু জানেন না, তার ইচ্ছেও করে না এইসব নিয়ে মাতামাতি করতে। হোটেলে অনেক কাজের মধ্যে তিনি অন্য কিছু যেন ভাবতেও পারেন না। তবুও কি ভাবতে হয় না তাকে? হয়। এই ফেসবুকের পেজ হওয়ার পর থেকে নানা রকমের বিপদ নানা দিক থেকে আসতে থাকে। এই যেমন সেদিনকে সবে রোদে পা ছড়িয়ে একটু ঝিমাতে বসছেন, অমনি সামনের মেসে নতুন মেয়েটা এসে ঝাঁপিয়ে পড়ল। চশমার ভেতর থেকে গোল গোল চোখ করে বলল, তুমি কচুবাটা কেন আর করো না ঠাম্মা? ইন্দুবালা ঝিমোচ্ছেন, ঘোর লাগা চোখে বোঝার চেষ্টা করেন কি বলছে মেয়েটা। কোথায় থাকো, খাওয়া হয়েছে? খিদের পেটে কচু খাবে কেন? ধনাকে বলো ভাত গরম করে দেবে, আর অবেলায় ভাত খেতে ইচ্ছে না করলে রুটি করে দেবে। চাও যদি বেগুন পোড়াও খেতে পারো, অল্প করে কুলের তেল দিয়ে মেখেছি, গন্ধ হয়েছে বেশ। মেয়েটা আরো চোখ গোল গোল করে বলে, ধুর, তুমি কি সব ভুলে যাও নাকি ঠাম্মা? এই তো খেয়ে গেলাম, রুটি না খেলেও বেগুন পোড়া ছাড়বো তুমি ভাবলে কি করে? খেয়েছি। কি করে যেসব অদ্ভুত জিনিস মাথা থেকে বার করো, বেগুন পোড়ায় কুলের তেল, জাস্ট ফাটাফাটি। ইন্দুবালা হাসেন, বড় বড় বয়ামে কুল জিরানো থাকতো তেল দিয়ে। ঠাম্মার যে কত রকমের আচারের আহ্লাদ ছিল, প্রত্যেক ঋতুতে আলাদা আলাদা ফল, তাদের আচার, তাদের সাথে তেল, সেই তেল আবার রান্নার সাথে মেশানো, সে অনেক ঝক্কি ঝামেলার কাজ, আমি অত পারি না। তা কোথায় থাকো তুমি? মেয়েটা হাত তুলে দেখায়, ওই তো রাস্তার ওই দিকের মেসে থাকি, সঞ্চারী। খাতায় যে নাম লিখলাম। ইন্দুবালা এগোন রান্নাঘরের দিকে। বাহ, সুন্দর নাম তো, সঞ্চারী। কে রেখেছিল, মা? সঞ্চারী বলে, ধর, মা রাখবে কোথা থেকে, সে তো জন্মের দিনই মারা গেছে। থমকে দাঁড়ান ইন্দুবালা চৌখাটের কাছে, ঘুরে ঘুরে তাকান মা মরা মেয়েটার দিকে। সঞ্চারী এগিয়ে আসে, বাবা দিয়েছিল নাম। তা বাবাও এখন আর নেই, একটা কঠিন অসুখ হয়েছিল, চলে গেছে। মামা মামির কাছে থাকি, মানে ওরা আমাকে দেখে, লোকাল গার্জেন। এমনিতে আমার কেউ নেই জানো, কিন্তু অনেক অনেক বন্ধু আছে। এখন তো কলেজ, তাই মেসে থাকতে হয়। বক বক করে সরলতায় ভরা চোখ মেয়েটা। ইন্দুবালা কিছু বলেন না, এগিয়ে যান রান্নাঘরের দিকে আস্তে আস্তে। পেছন থেকে সঞ্চারী, প্রত্যেকদিন এই হোটেলে যারা খায় তাদের একটা মাসিক টাকা দেওয়ার ব্যবস্থা আছে, নিজেরাই খাতায় নাম লেখে, নিজেরাই হিসেব রাখে। ওই দেনা পাওনার হিসেব ইন্দুবালাকে কোনোদিন মেলাতে হয়নি। তার পয়সা মেরে দিয়ে পালানোর লোকের সংখ্যা হাতে গোনাও যাবে না। ইন্দুবালা মনেও রাখেন না, দুমুঠো ভাত খেয়ে যার ইচ্ছে হয় পয়সা দেবে, যার ইচ্ছে হয় দেবে না।
ঠাম্মার কথাগুলো আজও তার কানে বাজে। মহাভারতের সেই কবেকার পুরনো বইটা খুলে গড় গড় করে পড়ে চলত। বনপর্বে যুধিষ্ঠির কি বলেছে জানিস? শোন ইন্দু, সব তো আমাদের ঘরের কথাই লিখে গেছে। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হলো মোদ্দা কথায় অপর মানুষের সেবা করা। সেই সেবা কেমন? যেমন ধর যুধিষ্ঠির শুধু বলছেন না, মনে করিয়ে দিচ্ছেন। সাধুগণের গৃহে তিনোদ ভূমি, জল ও সুনীত বাক্য, এই চারিদ্রব্যের কোনো কালেই কোনো অপ্রতুল থাকে না। গৃহস্থ ব্যক্তি পীড়িত ব্যক্তিকে শয্যা, শান্ত ব্যক্তিকে আসন, তৃষিত ব্যক্তিকে পানীয়, ক্ষুধিত ব্যক্তিকে ভোজন ও অভ্যাগত ব্যক্তির প্রতি নয়ন, মন ও প্রিয় বচন প্রয়োগ এবং উত্থানপূর্বক আদান প্রদান করিবে, ইহাই সনাতন ধর্ম। মানুষকে সেবা করে আরাম পাওয়া যায়, মনের আরাম। ইন্দুবালা কি সেই জীবে প্রেম করছেন না? কোথায় করছেন? এটা কি জীবে প্রেম? প্রশ্নগুলোর উত্তর খোঁজেন ইন্দুবালা। ঠিক তখনই ঘোর কাটে। কি গো ঠাম্মা, কচুবাটা করবে কিনা বলো? সামনে দাঁড়ানো মেয়েটা নাছোড়। ইন্দুবালা রাতের আনাজ মিলিয়ে দেখছিলেন। রোদটা আস্তে আস্তে পশ্চিমে ঘুরছে। এবার ছাদের আলসের মাথায় চড়ে একেবারে হারিয়ে যাবে, আর দেখা যাবে না। ওই দিকের বড় ঝুড়িখানায় দেখতো গোটা বিশেক আলু আছে কিনা। সঞ্চারী গুনে ঠিক বাচ্চাদের মতো করে। ইন্দুবালা মশলার বাক্স হাটকান, দেখে নেন সব ঠিক করে। সঞ্চারী এগিয়ে আসে। 20টারও বেশি আলু আছে। ইন্দুবালা বিড়বিড় করেন, তাহলে আনাতে হবে আরো। সর দেখি ধনাকে বলি। সঞ্চারী হাত ধরে নেয় ইন্দুবালার। বললি না তো কচুবাটা করো না কেন এখন? ইন্দুবালা বটিখানা নিয়ে এসে আলুর খোসা ছাড়াতে বসেন। ওইসব আমি করেছি নাকি কোনোদিন? তোর পড়াশোনা নেই, যা গিয়ে পড়তে বস, আমাকে কাজ করতে দে। সে মেয়েও ছাড়বার নয়। কচুবাটা করনি মানে? এই দেখো ফেসবুকে একজন লিখেছে, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে তোমার হাতের কচুবাটা যে খায়নি সে তো ইন্দুবালা ভাতের হোটেলের কিছুই জানে না। এবার একটু বিরক্ত হন ইন্দুবালা। এইসব আবার কে লিখেছে? তোরাই বা এইসব লিখতে বলিস কেন? মেয়েটা অবাক হয়। আমরা লিখতে বলেছি নাকি? এই যে দেখো, অমলেন্দুবাবু কৃষ্ণনগরে থাকেন, কলেজে ফিজিক্স পড়ান, তিনি লিখেছেন। এখানে থেকে পড়ার সময় 80s রোজ ভাত খেতে আসতেন তোমার হোটেলে, চিনতে পারছো? ইন্দুবালা মেয়েটার ফোনের মধ্যে থেকে একটা অস্পষ্ট মুখ দেখেন। এত কিছু কি করে মনে থাকে দিদিভাই? কত লোক তো আসে, কত লোক চলে যায়। মেয়েটা শুনবে না। ওসব জানি না কিছু। কচুবাটা খাওয়াতে হবেই হবে। আমি আজই লিখে দিচ্ছি ফেসবুক পেজে, তুমি আবার কচুবাটা খাওয়াচ্ছ আমাদের, বুঝলে? ইন্দুবালা ভাতের হোটেলের নোনা ধরা সিমেন্টের কালো বোর্ডটা যে কবে থেকে ফেসবুকের বোর্ড হয়ে গেছে ইন্দুবালা সেটা জানেন না, জানার কথাও না। এখনকার ফোন ইন্দুবালা ব্যবহার করেন না। তার আছে সেই কবেকার ল্যান্ডলাইন। সরকারের ফোনের ব্যবসা লাটে উঠলেও ইন্দুবালা সেই ফোনে আজও কাজ চালান। ছেলেরা মেয়েরা ওই ফোনেই মায়ের খবর নেয়। ইন্দুবালা দুটো কথা বলে শান্তি পান। তবে এই এখনকার ছেলে মেয়েদের ফোন ব্যবহার না করলেও তিনি বুঝতে পারেন এর মাহাত্ম্য কি। ওখানে কিছু লেখা হয়ে গেলেই গোটা বিশ্বের লোক জানতে পারবে, আর ঠিক তখন থেকেই বাড়বে উৎপাত। সেই কবেকার পুরনো ল্যান্ডলাইন ফোনটা আবার বাজতে থাকবে, ক্রিং ক্রিং ক্রিং। বাড়ির সামনে ভিড় হবে, 10 জনের বদলে 100 জন ভাত খেতে চলে আসবে। পাড়ার লোক বিরক্ত হবে গাড়ি রাখার জায়গা পাবে না বলে।
ধনঞ্জয় বড় খোকা, ছোট খোকা, খুকি সবাইকে ফোন করবে, নালিশ জানাবে। আর কেউ না আসুক, বড় খোকা এসে বসে থাকবে ঠায়, নজর রাখবে। তাকে নজর রাখার জন্য তার বাড়ি থেকে বউ ফোন করবে, ছেলে ফোন করবে। সে এক অদ্ভুত পরিস্থিতি। এইসব ভেবে শীত আসা সন্ধে ইন্দুবালা ঘামতে শুরু করেন। আগে এমন হতো না। কেউ খেতে চাইলে ইন্দুবালার আনন্দ হতো, এখনো হয়, কিন্তু এত বড় হয়ে যায় ব্যাপারটা, সবকিছু ইন্দুবালা যেন সামলাতে পারেন না। তবুও বাইরে থেকে কিছু বোঝা যায় না বুড়ির। এখনো সাধারণ দিনে ভাতের হোটেলে পাত পড়ে, কম পড়ে ৩০০ জনের। বুড়ি এই বয়সে উনুনের সামনে এসে যখন কড়াই পেতে দাঁড়ান, সাক্ষাৎ অন্নপূর্ণা মেনে গড় করে অনেকে। কি হলো, কিছু বলছো না যে? সঞ্চারী তাকিয়ে থাকে ইন্দুবালার দিকে। ইন্দুবালার মুখে হাসি ফোটে। সঞ্চারী বলে, ইস, পাড়া গিয়ে বিধবাদের মতো লাগছে নাকি? কত টাকা দিয়ে চুল কেটেছি জানো? শুনলে মামা বাড়ি থেকে বার করে দেবে। কেন, খারাপ লাগছে দেখতে? ইন্দুবালা হাসেন। মোটেই না, মিষ্টি লাগছে। মা না হয় চুল কাটার দাম জানতে পারলো না, কিন্তু এই দিন যে রাত নেই দিন নেই মেসের জানলার ধারে দাঁড়িয়ে ফসফস করে সবাই মিলে সিগারেট টানা হয়, সেটার কথা জানে তো। মেয়েটা জিভ বার করে। তুমি কি সব খেয়াল রাখো ঠাম্মা? ইন্দুবালা হাসেন। একদিন সময় করে নিশ্চয়ই কচুবাটা খাওয়াবো দিদি ভাই, কিন্তু আজকে ওই সব তোমাদের কি সব পেজে টেজে লিখো না কিছু, কেমন? মেয়েটা বলে, কেন, লিখলে কি হবে? ইন্দুবালা বোঝান, আগে ওই নরম কচুটাকে আমায় পেতে হবে তো। সেই শহর কি আছে বললে কেউ ছাই গাদায় হওয়া একটা কচু গাছ অমনি উপরে নিয়ে চলে আসবে? আর যে সে কচু হলে তো হবে না, সেই মান কচুর ভেতরে দুধের টইটুম্বুর হতে হবে। গাছ দেখলে বুঝতে হবে গর্বিণী সে। অনেক তরিজুত করে তাকে তুলতে হবে, রান্না করতে হবে, তবেই না অনেকদিন পর তুইও আমাকে মনে রাখবি। তখন হয়তো কোন বিদেশ বিভূতি থেকে আমার কথা লিখবি। এই ভর সন্ধে নামার আগে এক অচেনা মেয়ের চোখ চিকচিক করে ওঠে। আমি কোথাও যাব না ঠাম্মা, কোথাও না। আমি শুধু ওই মেজবাড়িটায় থাকবো আর তোমার রান্না খাবো। ছুটতে চলে যায় সঞ্চারী। অমন ছল ছল চোখ করে একদিন ইন্দুবালাও বলেছিল সে কলাপোতা ছেড়ে কোথাও যাবে না, কোনো দিন না। ঠাম্মাকে জড়িয়ে ধরেছিল সেদিন। ঠাম্মা বলেছিল, মেয়েদের প্রাণ হলো কই মাছের জান, কত কি যে করতে হবে আর দেখতে হবে জীবনে। এই ছোট্ট গ্রামটায় আমার মতো কেন পড়ে থাকবি বলতো? সবে শীত আসা সন্ধে কবেকার ঠাম্মার মুখ মনে করায় এক অচেনা ছোট্ট মেয়ে। কার বেশ ধরে এসে তুমি আমার কাছে আজ খেতে চাইছো ঠাম্মা? আমি যে বড্ড বুড়ি হয়ে গেছি। তোমার ইন্দু যে আগের মতো আর নেই গো। চোখ থেকে জল পড়ে। ধনঞ্জয় ঘরে এলে বুড়ি চোখ মোছে। একটু পরে দেওয়া যেত না আঁচটা, ধোয়ায় চোখ জ্বলে গেল যে ধনা। লক্ষ্মীও মাঝে মাঝে এমন ছল ছল চোখে তাকাতো। কি হইতে জানতে চাইলে কিছুতেই বলতো না। স্বামীটা যে তার কোথায় পালিয়েছে কেউ জানে না। অতগুলো বাচ্চা নিয়ে লক্ষ্মী সেই কত দূর থেকে মাছ নিয়ে এসে বাজারে বিক্রি করত। ইন্দুবালা বুঝতো একজন একা একা মানুষই বুঝতে পারে আর একজনের একার লড়াইয়ের মর্ম। ওরা যেন দুজনের পরগাছা হয়ে জড়িয়ে থাকতো একে অপরকে। খুব টানাটানির সময়ও কিছুতেই লক্ষ্মীকে টাকা পয়সা দেওয়া যেত না। ইন্দুবালার হোটেল শুরু হবার পর লক্ষ্মীর কোছরে বেঁধে দিত তার ছেলে মেয়েদের জন্য খাবার। লক্ষ্মী নেবে না কিছুতেই। ইন্দুবালা বলতো,
এক মা তার সন্তানদের দিচ্ছে, তুই নিবি না তো? লক্ষ্মী প্রতিদানে ফিরিয়ে দিয়ে যেত অনেক কিছু, মাছ ছাড়াও কচু, মেটে আলু, যেগুলো চট করে বাজারে পাওয়া যায় না। তবে সে যেন একবার নিয়ে এলো কোথা থেকে জোগাড় করে চুই ঝাল। ইন্দুবালা সেদিন যেন সারাদিন ঘোরের মধ্যে কাটলো। এক টুকরো খুলনাকে যেন লক্ষ্মী বয়ে নিয়ে এলো আঁচলে করে। ইন্দুবালা কিছুটা রান্না করলেন চুই ঝাল দিয়ে, একটু তুলে রাখলেন, আর বাকিটা বসিয়ে দিলেন নারকেল গাছের কাছে। ভাবলেন একবার যদি চুই ঝাল গাছটা বেঁচে যায় তাহলে তিনি সেটাকে নারকেল গাছে ওঠাবেন আর সব রান্নায় চুই ঝালের মিষ্টি গন্ধে ভরিয়ে দেবেন। কিন্তু সেটা আর হয়নি, বাঁচেনি গাছটা। সেও হয়তো বুঝেছিল উদ্বাস্ত হয়ে বাঁচার দায় অনেক। একটা সময় ছিল যখন লক্ষ্মী নানা রকমের খবর রাখতো। কার বাড়িতে কচু হয়েছে, কার বাড়িতে লাউ, কে জঙ্গল হয়ে গেছে বলে কুমড়ো শাক ফেলে দিতে চায়, সব কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসতো লক্ষ্মী। এই হোটেল মাথা উঁচু করে দাঁড়ানোর পেছনে লক্ষ্মীর অবদান কম নয়। ওনা থাকলে আর হোটেল তো হতোই না। এক মাছওয়ালি কেমন যেন ইন্দুবালার মনের কথা সব জেনে যেত। টের পেত ইন্দুবালা কি ভাবছে। তুই কি ঝাড়ফুঁক টুকটাক জানিস লক্ষ্মী? বারান্দায় পা ছড়িয়ে বেলা শেষে বাড়ি যাওয়ার আগে গল্প করত। ওই সব জানলে সেই কোথা থেকে এসে মাছের টুকরি নিয়ে দৌড়ে দৌড়ে ফিরি মা। ইন্দুবালা ভাবেন তাও ঠিক, তার গল্প লক্ষ্মী জানে, কিন্তু লক্ষ্মীর গল্প তার তো জানা নেই। এমনকি লক্ষ্মী কোথায় থাকে সেটাও জানেন না ইন্দুবালা। এই লক্ষ্মী, তোর বাড়ি কোথায় রে? লক্ষ্মী হাসে, কেন তুই যাবি? ইন্দুবালা বলেন, হ্যাঁ যাব, তুই আগে বল কোথায় থাকিস। লক্ষ্মী বলে, শোনো তাহলে, এখান থেকে স্টেশন। ইন্দুবালা বলেন, মানে শিয়ালদা? লক্ষ্মী ঘাড় নাড়ে, হাঁ গো। সেখান থেকে ক্যানিং লোকালে চড়ে একেবারে লাস্ট স্টেশনের কাছে 3টে স্টেশন, ওখান থেকে আবার রিক্সা ভ্যান। চল যাবি আজকে? হাসে লক্ষ্মী। ইন্দুবালা বলেন, আজ তো যাব না, তোকেও যেতে দেব না, এত দূর থাকিস তুই। একটু পরে সন্ধে নামবে, তার উপরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, থেকে যা লক্ষ্মী। এই শীতের দিনে নাইবা এতটা দূরের পথ গেলি। লক্ষ্মী অবাক হয়ে বলে, হাই রাম, কি বলছিস তুই মা? বাড়ি না গেলে মাছ আনবো কি করে? মাছ না আনলে খাবো কি? তুই হোটেল চালাবি কি করে? লক্ষ্মী সেই শীতের বাদলে বেরিয়ে যায়। অনেক সকালে এসে দরজা ঢাকলেন লক্ষ্মী। মা, ওই মা, এখনো তুই শুয়ে আছিস? ইন্দুবালা বেরিয়ে দেখেন মাসের সাথে একটা মস্ত মানকচু। তুই এটার কথাই বলছিলিস না মা? ইন্দুবালা অবাক হয়ে যান, এটাকে কোথায় পেলি তুই? লক্ষ্মী বলে যায়, সে অনেক বড় গল্প আছে মা, বাজার ফেরতা পথে বলবো। লক্ষ্মী চলে যায়। দুই ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে ইন্দুবালা কচু কাটতে বসেন। সেগুলোকে জলে ভেজান, কুর্নি দিয়ে এসে টুকরোগুলো কুড়তে বসেন। ধনঞ্জয় নেয়ে ধুয়ে এসে ভীষণ চোটপাট করতে শুরু করে। কোনো সহজ রান্না তোমার হেসেলে নেই না? একে কচু, তার উপর এই নারকেল, কি হবে শুনি? ইন্দুবালা গম্ভীর হয়ে বলেন, কয়লার বস্তার মুখ ঢেকেছিলি কাল রাতে? সব তো জলে চিপসে হয়ে গেছে, রান্না হবে কি দিয়ে? লক্ষ্মী কচু না আনলে লোকগুলো ফিরে যেত, অনাথ সৃষ্টি হতো। এখন কথা না বাড়িয়ে উনুন ধরাও গে, দেখো ঠাকুরের কৃপায় ভাতটা হয় কিনা। ধনঞ্জয় কথা বাড়ায় না, নিজে ভুল করেছে, কয়লার বস্তা ঢাকেনি, ভিজে গেছে সব। মাথা নিচু করে উনুন ধরাতে চলে যায়।
ইন্দুবালা কুর্নিতে কচু আর নারকেল করেন। সেই কচু আর নারকেল সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বড় শিলটায় বাটেন। চারপাশটা ভরে উঠতে থাকে এক বুনো গন্ধে। অনেকদিন পর খুলনার কলাপোতা যেন হাতছানি দেয় তাকে। ইন্দুবালাকে ডাকে বোসপুকুরের পাশে বাঁশঝাড় পেরিয়ে কচু বন। শীতের অবেলার বৃষ্টি। মাথায় দুটো বড় কচু পাতা নিয়ে দুই ভাই বোন কচু তুলতে যায়। গা হাত পা চুলকোয়। মা বকে। ঠাম্মার কাঁদো কাঁদো মুখটা আজও কেমন যেন মনে পড়ে যায় ইন্দুবালার। জ্বরের পরে স্বাধীন মুখে খেতে চেয়েছিলেন কচু বাটা। মাকে বলেননি, জানেন এই বাদলায় কিছুতেই তিনি ইন্দুবালাকে পাঠাবেন না। ইন্দুবালাকে ডেকে বলেছিলেন, নিয়ে আসবি নাকি ইন্দু? বসেতেন বাগান থেকে একটা কচু তুলে। ইন্দু না বলতে পারেনি। ভূতের ভয় ছিল তার, তাই ভাইকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল সে। কিন্তু ইন্দু চিনবে কি করে ভালো মানকচু? সেসব তো অনেকদিন আগেই ঠাম্মা নিজে হাতে করে শিখিয়েছে। চারপাশ থেকে ছড়ার মতো পাতা যার বেরিয়েছে, ফুলের মতো হয়ে আছে গাছ, সে জানবি গর্ভবতী। মাটির নিচে লুকিয়ে রেখেছে সন্তানকে, তার মধ্যে টইটম্বুর দুধ। গোড়ায় ঢেউ পিঁপড়েগুলোকে দেখেছিস লোভীর মতো কেমন ঘুরে বেড়াচ্ছে? ঠাম্মা বড় শাবল নিয়ে এসেছিলেন। ভিজে মাটিতে তাড়াতাড়ি বসে যাচ্ছিল শাবল। উঠে আসছিল ঘন মৃতকায় মাটি। গর্ত যত গভীর হচ্ছিল দেখা যাচ্ছিল শিকড়টাকে, যেখানে লুকিয়ে রেখেছে তার খাবার। একটু পরেই মাটি খুঁড়ে গর্ত করে কচু বের করা হলো। গায়ে শক্তি ছিল বুড়ির। সেই কচু কেটে বেটে গা শুদ্ধ লোক খাওয়ালো। আর আজ ঠাম্মার জ্বর, তাকে মা একটু কচু বেটে দিতে পারছে না। ভাইটা পাশে দাঁড়িয়ে খালি গা চুল করছে। কচুর রস লেগে লাল হয়ে গেছে তার হাত পা। চুলকাতে চুলকাতে ফুলে গেছে হাতের ওপর দিকটা। তার সাথে মা গা মাথায় করে চিৎকার করে। বুড়ির মরার সময় এলো, নোলা গেল না। ইন্দুবালা চুপি চুপি রান্নাঘরে ঢোকে, পিড়ি পেতে বসে, কচু কেটে কুড়ে বাটতে বসে। কচুর ওপর ছড়িয়ে দেয় কাঁচা তেল। অনেকদিন পর দুপুরবেলা ধোয়া ওঠা ভাতে কচু বাটা খেতে বসে ঠাম্মার চোখে জল। সেটা কাঁচা লঙ্কা সর্ষের তেলের নাকি আনন্দের বুঝতে পারে না ইন্দুবালা। খাওয়া হয়ে গেলে এক পরিতৃপ্তির মুখ নিয়ে জড়িয়ে ধরেন ইন্দুবালাকে। তার হাত দুটো বুকের কাছে নিয়ে কি সব বিড়বিড় করে তোলেন, আশীর্বাদ করেন। ঠাম্মা কি জানতো একদিন ইন্দুবালাকে এই হাত দুটিই বাঁচিয়ে দেবে? তারই কি ডাল সাঁতরানোর প্রস্তুতি সেরে রাখছিল ঠাম্মা? বিকেলের দিকে চাদর গায়ে দিয়ে ইন্দুবালাকে বেরোতে দেখে পথ আটকায় ধনঞ্জয়। চললে কোথায় শুনি? ইন্দুবালা বলেন, হেতালের মাকে একটু বলে আসি যদি একটু কচি কচু পায়। ধনঞ্জয় রেগে যায়। সেটা কাল সকালে বললেও হবে, এক্ষুনি সন্ধে নামবে, রাতে ভালো দেখতে পাও না। আমি হোটেল ছেড়ে বেরোতে পারবো না, একা কি করে যাবে শুনি? ইন্দুবালা ধনঞ্জয়ের নাক ফোলানো দেখে হাসেন। জানিস না আমার যে একজোড়া বেড়ালের চোখ আছে, রাতেও দেখতে পায় ভালো। ধনঞ্জয় বিরক্ত হয়। কচু বাটা করতেই হবে, যে যা বলবে তোমাকে তাই করতে হবে, না বলতে পারো না তুমি, তাই না? ইন্দুবালা বলে, ও আসে কি কথা, মেয়েটা মুখ ফুটে একটু কচু বাটা খেতে চেয়েছে, না বলবো কি করে? ধনঞ্জয় চিৎকার করে, তুমি কিন্তু বলেছিলে লক্ষ্মী মারা যাওয়ার পরে এই বাড়িতে কচু বাটা হবে না। কেমন যেন ধাক্কা খান ইন্দুবালা। সন্ধে নামছে সবে শীতাচ্ছা শহরে। ছেনুমিত্তির লেনে যে কটা পুরনো বাড়ি রয়ে গেছে, যেগুলো এখনো ফ্ল্যাট হয়ে যায়নি, সেগুলোর জানলা বন্ধ।
অনেক উঁচু উঁচু ফ্ল্যাটগুলোতে বাইরে থেকে বোঝা যায় না সেখানে মানুষ থাকে কিনা, কিংবা প্রাণীর কোনো অস্তিত্ব আছে কিনা। মাঝে মাঝে কাপড় জামা জানলা কিংবা বারান্দায় ঝুললে বোঝা যায় ওখানে কেউ বাস করে। ইন্দুবালার এই মুহূর্তে নিজেকে বড় একা মনে হয়। কবেকার লক্ষ্মীর কথা মনে পড়ে যায়। সারাক্ষণ যার পাশে যাদের সাথে কথা বলেন তাদের মধ্যে যে লক্ষ্মী নেই সেটাই ভাবতে পারেন না তিনি, চান না। কেন তিনি এতদিন বেঁচে আছেন এই ভাবনা মাথায় চাগার দেবার আগেই হন হন করে হাঁটতে থাকেন ইন্দুবালা হেতালের মায়ের ঝুপড়ির ঘরের দিকে। বাজার থেকে ফেরার পথে লক্ষ্মী বলে, কই মা, দাও দেখি ভাত খাই তোমার কচু বাটা দিয়ে। শীতের বৃষ্টিতে ভিজে চুপসে গেছে লক্ষ্মী। ইন্দুবালা আলমারি থেকে নিজের একটা কাপড় বের করে দেন। লক্ষ্মীর বারণ করা সত্ত্বেও গরম জল করে দেন স্নানের জন্য। আসন পেতে গরম ভাত বেড়ে খেতে দেন লক্ষ্মীকে। কচু বাটা দিয়ে ভাত মেখে লক্ষ্মী মুখে তোলে। এটা কি করেছিস মা? অবাক হয়ে তাকায় ইন্দুবালার দিকে। ভালো লাগেনি তোর? ভয়ে ভয়ে জানতে চান ইন্দুবালা। লক্ষ্মী বলে, ভালো মানে বহুত ভালো। শুধু কচু বাটা দিয়ে সব ভাতটা খেয়ে নেয় লক্ষ্মী। কতদিন পরে তাকে এইভাবে বসে কেউ খাওয়ালো, কতদিন পর। বয়স যখন 12 কি 14 শাদী হয়ে গিয়েছিল তার। ইন্দুবালা অবাক হন, এত ছোটবেলায়? লক্ষ্মী বলে, তা নয় তো কি, বাপ তো মেয়েকে বিদে দিতে পারলে বাঁচে। গ্রাম তো আর আমার বয়সী একটা মেয়েও ছিল না। তারপর বাবা 4টে ভৈষ সওদা করে টাকা দেয় আমার মরদকে, তখন রাজি হয় সে। তোমার কত সওদা হয়েছিল মা? ইন্দুবালা হাসেন। সবটা তো আর বাবা বলেনি, তবে গা ভর্তি গয়না পরিয়ে দিয়েছিল মা। সেই গয়নার আর একটাও নেই। বাবু মাস্টার রতনলাল মল্লিকের হাত দিয়েই সব খরচ হয়ে গেছে অনেক দিন আগে। লক্ষ্মীরও কোনো গয়না নেই। মন খারাপ করে বসে থাকে দুজনে। গয়নার জন্য কি শুধু? মোটেই না। কবে তুই শেষ তোর গ্রামে গেছিস লক্ষ্মী? লক্ষ্মী বলে, তাও বছর 10 আগে। বাবা মা কলেরায় মারা গেল। তারপর কমলা নদীতে বান এলো, সব ভাসিয়ে নিয়ে চলে গেল। সব কুছ। আমাদের গাঁওটা আছে জানি, কিন্তু আর কার কাছে যাব মা? লক্ষ্মীর গল্পে ইন্দুবালাও যেন কেমন খুঁজে পান নিজেকে। বিয়ের পরে একবারও যাওয়া হয়নি নিজের বাড়ি। কার কাছে যেতেন? কেউ ছিল না সেই পোড়া ভিটে। সেদিন ইন্দুবালা লক্ষ্মীকে আর যেতে দেননি। পরের দিন বন্ধ। অনেক করে বলেছিলেন, থেকে যা না লক্ষ্মী, সারা রাত দুজনে গল্প করব। সত্যি করেও ছিলেন তাই। কত কত যে গল্প দুজন দুজনের জন্য তুলে রেখেছিলেন তার হিসেব ওই জাবদা খাতাও জানতো না। তুই যদি আমাদের গাঁও কি দরওয়াজার কাহানি শুনিস না মা, তাজ্জব বনে যাবি। ইন্দুবালা অত শত হিন্দি জানেন না। লক্ষ্মীর সাথে থেকে একটু একটু করে কয়েকটা শব্দ বোঝে। গাঁও কি দরওয়াজা, সে আবার কি রে? শুনে লক্ষ্মী জিভ কেটেছিল লম্বা করে। হাই রাম, তুই গাঁও কি দরওয়াজা জানিস না মা? তাহলে শোন। গাঁয়ের বাইরে একটা ছাউনি করে রাখা থাকে। সেখানে এসে বসে দূর গাঁও থেকে আসা মেহমান রামদুলার ওখানে বসেই ভজন করে। বরাতের থাকা হুয়া মেহমান ওখানেই রাতে নিন্দ যায়। ছাররা সিং ওখানেই রাতে ছাগলগুলোকে বেঁধে রাখে। আরো কত কি যে হয়। ওখানেই তো আমাদের মুখিয়া তার মেয়ের শাদিতে 10 গাঁয়ের লোককে বয়টকার খিলালো। ওটা যখন দূর থেকে দেখতে পেতাম না মা, মনে হতো আমার গাঁও চলে এসেছি। আর যাওয়ার সময় মনে হতো
এই যে ছেড়ে যাচ্ছি, আবার কখন ফিরতে পারবো? মাঝরাতে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। ইন্দুবালা হালকা করে দেন। আরে, আমাদের জলছত্রের মতো বিশালাক্ষী তলায় ছিল তো। দূরের অচেনা অজানা পথিক তেষ্টার জল পেয়ে বিশ্রাম করত। বষ্টমী ওখানেই সিধে পেয়ে দুটো চালে ডালে ফুটিয়ে খেত। গায়ের বুড়োরা আড্ডা জমাতো ওখানেই। দুটো মেয়ে তাদের দুজনের সবচেয়ে ভালো লাগা জায়গা দুটোর গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ইন্দুবালা দেখেন লক্ষ্মী নিজে উনুন ধরিয়েছে। আটার বড় বড় গোল গোল লেচি বানিয়েছে। তার মধ্যে ছাতু দিয়ে উনুনের আঁচে সেঁকছে। দেশি টমেটো সেদ্ধ করেছে। তার মধ্যে ধনেপাতা, কাঁচা টমেটো এইসব দিয়ে একটা চাটনি করেছে। তোকে আমার কমলাগাঁওর একটা খানা খাওয়াবো মা। ইন্দুবালা চেখে দেখেছেন অন্যরকম স্বাদ তার। শুকনো পিঠে যদি এইভাবে করা যেত, ছাতুর বদলে নারকেলের পুর। কি বলে রে এই খাবারটাকে লক্ষ্মী? লক্ষ্মী জানতে চায়। আগে বলো, ভালো লাগছে কি? আমার মরদ একসাথে কত খেয়ে নিত। বাচ্চারা আমার এই লেট্টি খাওয়ার জন্য বসে থাকে মা। আর চাটনি পছন্দ হয়নি? খুব ভালো লেগেছে ইন্দুবালার। লক্ষ্মী, আমি তোর ওই কমলাগাঁওয়ের চাটনিটা নিয়ে নিলাম রে। লেট্টি তো আর তোর মতো বানাতে পারবো না, চাটনিটা চেষ্টা করে দেখতে পারি। সেদিন বিকেলে বাস ট্রেন চলার পরে লক্ষ্মী চলে গিয়েছিল, কিন্তু গোটা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেল ইন্দুবালার একটা না দেখা কমলা গ্রামকে। তার পাশ দিয়ে তিত্তির করে বয়ে চলা কমলা নদীকে, নদীর ধারে ছট পুজো, হোলিকে। আজ যেন মনে হচ্ছে হেতালের মায়ের দোকানটা বড্ড বেশি দূরে। ধনঞ্জয়কে সঙ্গে আনতে পারলে ভালো হতো। রাগ করে এইভাবে ছুটে বেরিয়ে আসা মোটেই উচিত হয়নি ইন্দুবালার। যদি রাস্তায় পড়ে যান তাহলে একটা কাণ্ড ঘটবে, ঠিক যেমন হয়েছিল লক্ষ্মীর। বুঝতে পারেনি ট্রেন আসছে, মাথায় ছিল মাছ ভর্তি ঝুড়ি, তাড়া ছিল বাজারে আসার। সেদিন আবার কালেক্টর অফিসের বড়বাবু বলেছিলেন কচুবাটা খেতে আসবেন। লক্ষ্মীর ঝুড়িতে ছিল মাছ, কাঁধের বস্তার বোচকায় ছিল বড় কচু, দিশির ছোট টমেটো, খুব ঝাল লঙ্কা, ধনেপাতা। অনেক ভোরে কুয়াশার মধ্যে অন্যমনস্ক লক্ষ্মী বুঝতে পারেনি ট্রেন এসে পড়েছে খুব কাছেই। পার হতে পারেনি লাইন। ছিটকে পড়েছিল মাছের ঝুড়ি, কাঁধের বস্তা, দেহ থেকে আলাদা হয়ে গিয়েছিল ওই হাসি খুশি মুখটা। অনেক বেলায় খবরটা এসেছিল। ইন্দুবালা তখন কালেক্টর অফিসের লোকজন নিয়ে হিমশিম খাচ্ছেন। ভেবেছিলেন লক্ষ্মী আসেনি, হয়তো শরীর খারাপ করেছে, কিন্তু মনে মনে দুশ্চিন্তাও করেছেন এমন কথার খেলাপ তো লক্ষ্মী করে না। সব ভাবনা চিন্তা চাপা দেওয়ার জন্য ইন্দুবালা আরো রান্নার পদের লিস্ট বাড়িয়ে নিয়েছেন ততক্ষণে। কচুবাটার জায়গায় ততক্ষণে ঢুকে পড়েছে ছ্যাঁচড়া। সবাই গরম গরম ভাত দিয়ে খাবে। ঠিক সেই সময় রান্নাঘরের পেছনের দরজা দিয়ে ঢুকলো দয়ারাম। লক্ষ্মীর সাথেই আসতো, তার পাশে বসেই মাছ বিক্রি করত। দুজনের যত ঝগড়া ছিল তত ভাব। শুকনো মুখে দয়ারামকে দাঁড়িয়ে থাকতে দেখে ছ্যাক করে উঠেছিল বুক। কি হয়েছে রে দয়ারাম? দয়ারাম বসে পড়েছিল দোরগোড়ায়, মাথায় হাত দিয়ে। চুপ করে শুনছিলেন ইন্দুবালা। নিজের মনের ভেতরের তোলপাড় কাউকে বুঝতে দেননি তিনি। নিজে সব সময় ভেবে এসেছেন এই হোটেলের যদি কেউ অংশীদার থেকে থাকে তাহলে সে হলো লক্ষ্মী। তা সেই প্রথম দিনের টাকায় হোটেল শুরু না হলে কোনো দিন ইন্দুবালা মাথা তুলে দাঁড়াতে পারতেন না। শান্তভাবে সবাইকে খাইয়ে নিজে স্নান করে নতুন কাপড় পরলেন ইন্দুবালা। দয়ারামকে নিয়ে নিজে গেলেন মর্গে। সেখানে একবার শেষ দেখা দেখবেন ভাতে কাপড়ে তাকে বাঁচিয়ে যাওয়া সেই কোন বিহারের কমলা গ্রামের মেয়েটিকে।
যারা বাবা মা বিয়ে দেওয়ার নামে পণ দিয়ে বেচে দিয়েছিল কোনো এক নেশাখোর মানুষের কাছে। লক্ষ্মী চুপ করে শুয়েছিল মর্গের মেঝেতে, তার হাসি হাসি মুখ নিয়ে। শুধু গলার কাছে ছিল একটা চওড়া সেলাই। বসে পড়েছিলেন ইন্দুবালা মর্গের মেঝেতেই, মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন মৃত লক্ষ্মীর। এমন তো কথা ছিল না রে, উনুন ধরিয়ে বসেছিলাম তোর জন্যে, তুই এলি না, কথা রাখলি না। এত শুকনো চোখেও জল পড়ে ইন্দুবালার। ভেপসে ওঠা মর্গটাও যেন শোকের সজীবতা পায়। লক্ষ্মীকে দেখেই কাজ শেষ হয়ে যায়নি ইন্দুবালার। পুলিশের কাছে যে ফর্ম থাকে অশনাক্ত বডি শনাক্তকরণের, সেই সব কিছু ফর্মালিটি করতে হলো তাকেই। বাজারের একগাদা গরিব গুর্ব লোকের সাথে ভদ্রঘরের এক বিধবাকে দেখে পুলিশের লোকজন একটু অবাক হয়েছিল বটে, তবে বিস্তারিত প্রশ্ন করার অবকাশ ছাড়েনি। লক্ষ্মী যে তার আত্মীয় হয় পুলিশের কাছে বলেছিলেন ইন্দুবালা। ঠিক কি ধরনের আত্মীয় যদি একটু বলেন দিদি? জানতে চেয়েছিলেন লোকান থানার ওসি। ইন্দুবালা বলেছিলেন বোন। ঘুরিয়ে জানতে চেয়েছিল ওসি, একজন বিহারি বাঙালির বোন? ইন্দুবালা সরাসরি তাকিয়ে বলেছিলেন, কেন হতে পারে না? আমার আপনার রক্তের হিসেব কার কাছে লেখা আছে স্যার? রক্তের আত্মীয়তাই কি সব? ওসি কথা এগোয়নি। এমনিতে বেশি মাল করি পাওয়া যাবে না এদের কাছে। ফর্মে সই করে ছেড়ে দিয়েছিল। বেরিয়ে আসার সময় ইন্দুবালা দেখেছিলেন দরজার কাছে পড়ে আছে কচুটা ঝুড়িটা। আইডেন্টিফিকেশনের জন্য নিয়ে আসা হয়েছে। কাউকে কিছু না বলে কচুটা ঝুড়িটা নিয়ে এসেছিলেন ইন্দুবালা। যিনি কোনোদিন তার স্বামীর একটা ছবি বাড়িতে রাখেননি, তিনি তার সখীর শেষ চিহ্নটুকু নষ্ট হতে দেননি। দয়ারামকে সব খরচ দিয়েছিলেন ইন্দুবালা, লক্ষ্মীর অন্ত্যেষ্টি শ্রাদ্ধ সব কিছু। এমনকি লক্ষ্মীর ছেলেকে ডেকে হাতে ধরিয়ে দিয়েছিলেন সেই সময় 10,000 টাকা, মায়ের জায়গায় ব্যবসা শুরুর জন্য। বাড়ি ফিরে খুব হালকা লেগেছিল তার। খুব কাছের মানুষ চলে গেলে যেমন চারপাশ ফাঁকা হয়ে যায়, লক্ষ্মী চলে যাওয়ার পরেও তাই মনে হয়েছিল। কিছু খাননি সেদিন সারাদিন। পরের দিন সকালে স্নান করে উনুন ধরিয়ে কচু বাটতে বসেছিলেন। সেদিন হোটেলের মেনু ছিল গরম ভাত, কচু বাটা আর দেশি কাঁচা টমেটোর চাটনি। পরে সেটার নাম বদল করে রেখেছিলেন লক্ষ্মী চাটনি। চাটনি হয়ে গেলে তার উপরে ছড়িয়ে দিতেন গন্ধরাজ লেবুর সুবাস। প্রথম ভাত নামার পরেই শালপাতার থালায় তুলে নিয়েছিলেন সেদিন ইন্দুবালা। কচু বাটা আর চাটনি পাশে দিয়ে বাগানের নারকেল গাছতলায় রেখে এসেছিলেন। মাটির গ্লাসে ছিল জল। গড় হয়ে প্রণাম করে সেই খোলা বাগানে লক্ষ্মীকে অনুরোধ করেছিলেন শেষবারের মতো ভাত খেয়ে যেতে। আর পিছন ফিরে তাকাননি। বাগানের দরজা বন্ধ করে ধনঞ্জয়কে বলেছিলেন আজকের পর থেকে কচুবাটা রান্নাটা বন্ধ তার হোটেলে। তাহলে এখন হঠাৎ এই অবেলায় অচেনা এক মেয়ের অনুরোধে ইন্দুবালা রাজি হয়ে গেলেন কেন আবার সেই রান্না করতে? কে জানে কার মধ্যে দিয়ে কে বারবার এই পৃথিবীতে ফিরে ফিরে আসে। সেদিন বিকেলে বাগান থেকে এসে ধনঞ্জয় বলেছিল, মা শালপাতার থালা পরিষ্কার, একটা ভাতও নেই। শুধু কি তাই, জলটা পর্যন্ত খেয়ে গেছে গো। ইন্দুবালা ধমকে দিলেন ধনঞ্জয়কে, ওইভাবে বলতে নেই ধনা, মানুষ মারা গেলে ঈশ্বর হয়ে যান। এখনো কাঁচা মাছ আসলে প্রথমে ওই লক্ষ্মীর ঝুড়িতেই রাখা হয় সব, তারপর সেখান থেকে সব ধুতে যায়, ভাজতে যায়। কিছু কিছু অদ্ভুত সংস্কার ইন্দুবালা আজও মনে মনে মেনে চলেন। সেদিন হেতালের মায়ের দোকান বন্ধ ছিল, কাজে ইন্দুবালাকে বেশ কয়েকদিন পর পর নতুন কচুর জন্য বাজারে হেতালের মাকে পড়ে রাখতে হলো। সেই বউটি অনেক খুঁজে পেতে সোনারপুর পেরিয়ে আরো কোন অজ গায়ের থেকে কচু এনে দিলে ইন্দুবালা পর পর কয়েকদিন কচু বাটা করেছেন।
ঝামেলা হলো বিস্তর। চারপাশের লোকজন তো এলোই। কৃষ্ণনগর থেকে এলেন সেই অধ্যাপক অমলেন্দু। সঞ্চারী পরিচয় করিয়ে দিল। কাঁচা পাকা দাড়ি, চোখে ভারী পাওয়ারের চশমা। চিনতে পারছেন না আমাকে দিদি? যখন পায়ে হাত দিয়ে প্রণাম করলো তখনও বুঝতে পারেননি ইন্দুবালা। চশমা খুলতেই ঝন্টুকে চিনতে পারলেন তিনি। এমন জ্বর বাঁধিয়েছিল ছেলেটা, নিজে গিয়ে খাবার দিয়ে আসতেন ইন্দুবালা। তোর মনে আছে লক্ষ্মীকে ঝন্টু? ওই যে ঝুড়ি করে মাছ দিয়ে যেত আমাকে। ঝন্টু মনে করার চেষ্টা করে, পারে না। ধনঞ্জয় খ্যাচ খ্যাচ করে। কচুর ডাই পড়ে আছে, সেগুলো কখন কোটা হবে বাটা হবে কে জানে। ঝন্টু তার ব্যাগ থেকে কৃষ্ণনগরের সরভাজা বার করে দেয়। ইন্দুবালা সবাইকে বসতে বলেন। কচি কচুকে ভালো করে ধুয়ে কুড়ে নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে ওপরে ছড়িয়ে দেন কাঁচা সর্ষের তেল। গরম ভাতে সেই কচু বাটা নিমেষে শেষ হয়। সবাই হাপুস হুপুস শব্দ তোলে। কচি দেশি টমেটোর চাটনি লোকজন চেটে পুটে খায়। অনেকদিন পরে পড়ন্ত বেলায় রান্নাঘরের দরজায় লক্ষ্মী এসে দাঁড়ালে ইন্দুবালা একটুও অবাক হন না। শুধু বিড়বিড় করে বলেন, তোকে আজ আর কেউ মনে রাখেনি রে লক্ষ্মী। লক্ষ্মী হাসে, কোনো কথা বলে না, শুধু চেয়ে থাকে ইন্দুবালার দিকে। কি বলতে চাইছে লক্ষ্মী ইন্দুবালাকে? বিদায় বেলার আমন্ত্রণ? ইন্দুবালার কেমন যেন শীত করে। তড়িঘড়ি দোতলায় ওঠেন। ধনঞ্জয়ের বেড়ে দেওয়া ভাতের থালা সরিয়ে রেখে কিচ্ছুটি না খেয়ে বারান্দায় এক চিলতে রোদে আচার, কাসুন্দি আর বড়ির পাশে ঘুমিয়ে পড়েন। পশ্চিম দিকে পাটে যাওয়া বেলা শেষের একটু রোদ এসে পড়ে তার পরিতৃপ্ত শঙ্কাহীন মুখে। শেষ হলো কল্লোল লাহিড়ীর লেখা উপন্যাস ইন্দুবালা ভাটের হোটেল। এই উপন্যাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই নিয়ে আসবো পরের উপন্যাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।